টপিকটা হচ্ছে গিয়ে ভার্সন কন্ট্রোল অ্যান্ড গিট। ঠিক আছে, আমরা ভার্সন কন্ট্রোল সম্পর্কে জানবো। তো অলরেডি এই কোর্সে আমরা আজকে কি কোনো রিয়েল টাইম কুইজ আছে? না, আজকে নেই। তো যেটা বলছিলাম, আমরা এই কোর্সে সোফার দুইটা টপিক কভার করেছি। একটা হচ্ছে গিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট মেথোডোলজিস, দেন হচ্ছে গিয়ে আমরা আমাদের ডিজাইন প্যাটার্ন দেখেছি। আর ডিজাইন প্যাটার্ন পড়তে গিয়ে আমাদের কিছু ডায়াগ্রাম শিখতে হয়েছে। সো ডিজাইন প্যাটার্ন পড়ার আগে আমরা দুইটা ডায়াগ্রাম শিখেছিলাম। সো বেসিক্যালি তিনটা টপিক কভার করা হয়েছে সোফার। আর এই যে টপিকটা আজকে থেকে শুরু করব আমরা, সেটা এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ওয়ান অফ দ্য মোস্ট প্র্যাকটিক্যাল টপিকস আমি বলবো। এটা থিওরিটিক্যাল ইম্পর্টেন্সের থেকে প্র্যাকটিক্যাল ইউসেজটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং আহ, তোমরা যারা প্রজেক্ট করেছো অলরেডি তোমাদের বিভিন্ন কোর্সে বা সামনেও করবা হয়তো, তারা তাদের মধ্যে অনেকেই হয়তো গিটহাব বা বিটবাকেটে অ্যাকাউন্ট খুলেছে এবং ওখানে হয়তো রিপোজিটরিতে তোমাদের কোডগুলো স্টোর করার অভ্যাসটাও হয়তো অনেকের আছে। তো ওই জিনিসগুলোর ব্যাকগ্রাউন্ড বা যাদের বেসটা একটু উইক এসব বিষয়ে, তাদেরকে পরিষ্কার ধারণা দেওয়ার জন্যই বেসিক্যালি এই লেসনটা। স্যার বলো। স্যার অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ক্লাসে কি, যেখানে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করি, ওখানে কি আমরা ইন্টারফেস ইউজ করতে পারি অ্যাবস্ট্রাক্ট ক্লাস না ইউজ করে? অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ না করে ইন্টারফেস ইউজ করা যাবে, সমস্যা নেই। ইয়েস। আচ্ছা, তো আজকের ক্লাসটা আমরা শুরু করি। মাঝে কিছু সাইড টক করব, ক্লাস টেস্ট প্লাস অন্য কিছু বিষয় নিয়ে। বাট আপাতত আমরা ক্লাসটা একটু শুরু করি। ওকে, সো এই লেসনটা আমাদের কেন লাগবে? আমরা ভার্সন কন্ট্রোল কেন পড়তে চাই? ভার্সন কন্ট্রোল পড়তে চাই কারণ হচ্ছে গিয়ে যেটা বললাম, ওয়ান অফ দ্য মোস্ট এসেনশিয়াল প্যারাডাইমস ফর কমার্শিয়াল অ্যান্ড লার্জ স্কেল প্রজেক্ট ম্যানেজমেন্ট। তোমার প্রজেক্টটা যদি বড় হয়, এখানে যদি তোমার মাল্টিপল ডেভেলপার কাজ করে, কোনো ওয়ে নাই তুমি ভার্সন কন্ট্রোল ছাড়া কাজ করতে পারবা না। হ্যাঁ, পুরোপুরি হ্যাভজার্ড অবস্থা তৈরি হবে যদি ম্যানুয়ালি এই জিনিসগুলো ম্যানেজ করতে যাও। তোমাকে ভার্সন কন্ট্রোলের হেল্প নিতেই হবে, এটা ছাড়া কোনো ওয়ে নেই। সো এখনকার সকল ইন্ডাস্ট্রি বলো বা বিভিন্ন ধরনের যে কমার্শিয়াল প্রজেক্ট গুলো হয়, সফটওয়্যার প্রজেক্টের কথা বলছি স্পেসিফিক্যালি, তো ওইসব জায়গায় আসলে ভার্সন কন্ট্রোলটা অবভিয়াসলি ইউজ করা হয়। এই জন্য আমাদের বেসিক্যালি এটা পড়া লাগবে প্লাস জানা লাগবে। আচ্ছা, সো ভার্সন কন্ট্রোলটা বেসিক্যালি যে জিনিসগুলোকে অ্যাড্রেস করে সেটা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের যে ডকুমেন্টস বা প্রোগ্রাম আমরা হচ্ছে কি লিখি, সেই প্রোগ্রামগুলো হতে পারে ওয়েব ডেভেলপমেন্টের খাতিরে বা অন্য যে কোনো ডেভেলপমেন্টের পারপাসেই হতে পারে। ইভেন তোমার যে সফটওয়্যার প্রজেক্টই হতে হবে এমন কোনো কথা নেই। অনেক সময় অনেক ধরনের ডকুমেন্টস তৈরি করতে হয় যেগুলা দিনের পর দিন সময় নেয়, যেগুলো হচ্ছে লার্জ স্কেল প্রজেক্টের মতোই একটা টাইম ডিউরেশন কিন্তু নিয়ে নেয়। ওইসব ডকুমেন্ট গুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের মাল্টিপল ম্যানুএভার প্রয়োজন হয়। হ্যাঁ, আমাদের সিঙ্গেল হ্যান্ডেড কাজ তখন করা যায় না। ওইসব ক্ষেত্রেও আমাদের হচ্ছে গিয়ে ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট বা ডকুমেন্ট ম্যানেজমেন্টের যেই প্রসপেক্টটা, সেটা চলে আসে, সহজাতভাবেই চলে আসে, ওটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না। তো এইসব বিভিন্ন ধরনের লার্জ স্কেল প্রজেক্ট বা ডকুমেন্ট ম্যানেজমেন্টে যেই ধরনের চেঞ্জেস গুলো আমরা করতে চাই বা চেঞ্জেস গুলো ট্র্যাক রাখা, এগুলো বেসিক্যালি ভার্সন কন্ট্রোল হ্যান্ডেল করে। তো এটাকে অনেক সময় সোর্স কন্ট্রোলও বলা হয়। ভার্সন কন্ট্রোলের আরেকটা নাম হচ্ছে সোর্স কন্ট্রোল। আমাদের সোর্স কোড বা যে কোনো প্রজেক্টের সোর্স ফাইলগুলোকে আমরা হচ্ছে ম্যানেজ করতে পারি। এখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে কোলাবোরেটিভ প্রজেক্টের ক্ষেত্রে বেসিক্যালি ভার্সন কন্ট্রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের যারা সুপারভাইজার থাকে, স্পেশালি সুপারভাইজারদের কথাই এখানে উল্লেখ করছি, তাদের জানতে হয় অ্যাকচুয়ালি কোডের যে চেঞ্জ গুলা, সেই চেঞ্জ গুলা কারা করলো,
কি চেঞ্জ করলো, কখন করলো এবং কেন করলো। ঠিক আছে, এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার বেসিক্যালি যারা সুপারভাইজার লেভেলে থাকে তাদেরকে জানতে হয়, বা তারা এই কোয়েশ্চেন গুলো করে। সো এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার বেসিক্যালি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের কাছ থেকে গ্যাদার করা টাফ বা ইমপ্র্যাকটিক্যাল একটা ব্যাপার। এই জিনিসগুলাই বেসিক্যালি আমাদের ভার্সন কন্ট্রোল দিয়ে ম্যানেজ করা হয়। আহ, পুরো আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টে যে বিভিন্ন ধরনের ভার্সনিং আমরা তৈরি করি, ধরো আজকে কিছু কোড করলাম, পরের দিন আরো কিছু কোড করলাম, সো আমাদের কোডের কিন্তু না চাইলেও বিভিন্ন ভার্সন তৈরি হয়ে যায় ডে বাই ডে। এই ভার্সন গুলোর ফুল হিস্ট্রি কিন্তু আমাদের পক্ষে ম্যানুয়ালি মেনটেন করাটা অনেক ডিফিকাল্ট। তো আমরা যদি ফুল ভার্সন হিস্ট্রিটা খুব সহজেই পেতে চাই, এটাও আমাদের ভার্সন কন্ট্রোল ফ্যাসিলিটেট করে বা আমাদেরকে সেই সুযোগটা দেয়। তো তুমি একটা প্রজেক্টে কি কি করতে পারো অ্যাকচুয়ালি, হ্যাঁ, প্রজেক্টের সাথে তোমার ইন্টারাকশন গুলো কেমন হতে পারে, সেটা হচ্ছে এক্সিস্টিং কোডে তুমি মডিফিকেশন করতে চাইতে পারো, যেটা সব থেকে বেশি মানে করা হয়। হ্যাঁ, ডেভেলপারদের কাজই বেসিক্যালি এটা। তুমি তোমার যে ওয়ার্কিং কোড গুলো আছে এগুলোকে ব্যাকআপ করে রাখতে চাইতে পারো। এই ব্যাকআপটা অনেক বেশি প্রয়োজন হয় যখন হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্টটা মাল্টিপল ডেজ নিয়ে নেয়। সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে একটানা কাজ করা সম্ভব হয় না। আমরা চাই হচ্ছে গিয়ে আগের কোডটাকে বা যতটুকু কাজ করলাম এটাকে ব্যাকআপ করে রেখে দিতে, যাতে পরবর্তীতে ওইটাকে আবার রিউজ করতে পারি। তো এই ক্ষেত্রে ব্যাকআপটা অনেক বেশি দরকার হয়। মাঝে মাঝে আমাদের কিছু এক্সপেরিমেন্ট করে দেখতে হয়। হ্যাঁ, কোড করছি, করতে করতে এমন কিছু লাইব্রেরি বা এমন কিছু কোড বেস হয়তো আমরা ধরো স্ট্যাক ওভারফ্লো থেকে বা বিভিন্ন হেল্পিং ব্লক থেকে নিয়ে এসে ইউজ করলাম। করে যদি দেখা যায় যে এটা কাজ করছে, তাহলে তো দ্যাটস কুল, অ্যাকচুয়ালি আমাদের আর কোনো সমস্যাই নেই। বাট যদি কাজ না করে, আমাদের কিন্তু মেক শিওর করতে হয় আমাদের এই কোডটুকু অ্যাডিশনালি যোগ করার আগে কি অবস্থাটা ছিল সেটাই যাতে আমরা রিভার্ট ব্যাক করতে পারি, তাই না? এটাকে এক টাইপের ব্যাকআপ করা বলে। তো এই জিনিসটাও আমরা ইনশিওর করতে চাই। আমরা নতুন যে অ্যাডিশনাল কোড বেসটা অ্যাড করছি বা কন্ট্রিবিউশন অ্যাড করছি, ওটার কারণে যদি কোনো সমস্যা তৈরি হয়, আমরা যাতে আবার আগের অবস্থায় ফিরে যেতে পারি, এবং সেটাও সিস্টেমেটিক ওয়েতে, উল্টাপাল্টা ওয়েতে না। এটা হচ্ছে স্যার ভার্সন বলো। স্যার আমরা কি রিভার্ট ব্যাক না করে কোডটা ভিউ করতে পারি গিটে? রিভার্ট ব্যাক ছাড়াও তো করা যায়। ওই যে দেখা যায় না, তোমার লাস্ট কমিটের সাথে এই কমিটের ডিফ ডিফ একটা কমান্ড আছে, তো আমরা দেখবো কমান্ড গুলা। জি স্যার। বাট ওই কমান্ড গুলো বেসিক্যালি তোমার দুইটা চেঞ্জের মধ্যে যে ডিফারেন্স গুলো আছে সেগুলো ভিজিবলি দেখাই দেয়। ইয়েস স্যার। আচ্ছা, তো এই জিনিসগুলা ভার্সন কন্ট্রোল বেসিক্যালি আমাদেরকে এনাবল করে। এখন একটা খুব পরিচিত এক্সাম্পল দিই তোমাদের আমি। এক্সাম্পলটা তোমাদের অনেক পরিচিত লাগবে। মানে ধরো তুমি একটা প্রজেক্ট করতেছো, নাম হচ্ছে রোবট। ঠিক আছে, তো ফার্স্টের দিন তুমি এই ফোল্ডারটা খুললা, ধরো কোন একটা জাভা প্রজেক্টের কথাই চিন্তা করো। তুমি রোবট ফোল্ডারটা ওপেন করলা, করে এখানে কিছু কোড লিখলা, শেষ। পরের দিন কিছু কাজ করলা, সেটাকে আরেকটা ফোল্ডারে রাখলা। কেন? তোমার মধ্যে একটা গাট ফিলিং কাজ করে, একটা কি বলবো কনফিউশন কাজ করে যে তুমি সেকেন্ড দিন যে প্রজেক্টটা করলা সেখানে তো কোনো সমস্যা বা বাগ থাকতে পারে। তো আমি যদি সেই বাগটা সলভ করতে না পারি, আমার তো প্রজেক্টের আগের অবস্থায় যেতে হবে যেখানে কোডটুকু ঠিকঠাক মতো কাজ করেছিল। তো ফার্স্ট দিনের কোডের জন্য একটা ফোল্ডার খুললা, সেকেন্ড দিনের কোডের জন্য আরেকটা ফোল্ডার খুললা, এইভাবে থার্ড দিন আরো কিছু কাজ করে আরেকটা ফোল্ডার খুললা, ফোর্থ দিনে আরো, এভাবে হচ্ছে কি কনজিকিউটিভলি একটার পর একটা ভার্সন তুমি কিন্তু এরকম ফোল্ডার বাই ফোল্ডার রাখো। আমরা অনেকেই এটা হয়তো শুরুর দিকে করে থাকতে পারি বা এখনো করি, জাস্ট ফর সেফটি পারপাস, যাতে আমরা হচ্ছে কি এক্সিস্টিং কোনো একটা কোডের, সরি, এক্সিস্টিং কোনো একটা কোডে যদি কোনো সমস্যা দেখা দেয়, আমরা যাতে আগের কোড বেসে ফিরে যেতে পারি। ঠিক আছে, তো এইটাও কিন্তু এক ধরনের ভার্সন কন্ট্রোলিং। এই যে আমরা এখানে 4, 6, 8 টোটালি 9টা ভার্সন তৈরি করছি। হ্যাঁ,
এখানে যে আলাদা আলাদা ফোল্ডার করে টোটাল 9টা ভার্সন তৈরি করছি, এইটাকেই এক ধরনের ভার্সন কন্ট্রোলিং বলে। তো এটা আসলে কোনো সিস্টেমেটিক ভার্সন কন্ট্রোল না, বাংলা নিয়ম যেটাকে আমরা বলি সেরকম। এটার অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে, বুঝতেই পারতেছো। তোমার এই ফোল্ডার গুলা তৈরি করতেছে একদিন পর পর, তোমার তো যদি দিনের মধ্যেও কয়েকবার তৈরি করা লাগে, তুমি কত ফোল্ডার ক্রিয়েট করে পারবে এরকম? ঠিক আছে, এই ফোল্ডার গুলো ট্র্যাক করা অনেক ঝামেলা হবে তোমার জন্য। তো ম্যানুয়াল যে কোনো কিছুই ঝামেলার, বাট এইটাও এক ধরনের ভার্সন কন্ট্রোলিং। ঠিক আছে, এই কনসেপ্টটাই বেসিক্যালি আরেকটু সিস্টেমেটিক ওয়েতে আমাদের যে স্ট্যান্ডার্ড ভার্সন কন্ট্রোলিং সিস্টেম ওখানে ইউজ করা হয়। এক্সাম্পলটা দিলাম যাতে তোমাদের কাছে পরিচিত লাগে। ভার্সন কন্ট্রোলিং বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় সেটা কনসেপ্টটা বোঝা যায়। হ্যাঁ, এরকম বিভিন্ন ভার্সন তৈরি করাকেই ভার্সন কন্ট্রোলিং বলে, আমাদের কন্ট্রোলটা যাতে ভার্সন গুলোর উপরে থাকে এই আর কি। আচ্ছা, তো এখানে একটু কিছু প্র্যাকটিক্যাল অ্যাডভান্সড এক্সাম্পল দেওয়া হয়েছে। তোমরা তো অবভিয়াসলি লিনাক্স অপারেটিং সিস্টেমটার সাথে পরিচিত। তো এই লিনাক্স কার্নেলের যে এক্সিস্টিং ডেভেলপারের সংখ্যা অবভিয়াসলি থাউজেন্ডস এর উপরে। হ্যাঁ, যারা এই ওপেন সোর্স, লিনাক্স অবভিয়াসলি একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, সো এখানে থাউজেন্ডস অফ মিলিয়নস অফ ডেভেলপারসরা রেগুলারলি কাজ করে, এবং এখানে মিলিয়নস অফ ফাইলস কিন্তু আছে এই লিনাক্স প্রজেক্টটায়। হ্যাঁ, লিনাক্স যে অপারেটিং সিস্টেমের প্রজেক্টটা, এখানে কিন্তু মিলিয়নস অফ ফাইলস আছে। এই জিনিসগুলাকে যদি এরকম থাউজেন্ডস অর মিলিয়নস অফ ডেভেলপার ইউজ করতে চায়, একটা কোলাবোরেশনের ব্যাপার চলে আসে এখানে। তোমার যদি সিস্টেমেটিক কোনো একটা ম্যানেজমেন্ট না থাকে, সেক্ষেত্রে অনেক হ্যাপহ্যাজার্ড অবস্থা তৈরি হতে পারে, ইনডিসিপ্লিনড অনেক সিচুয়েশন তৈরি হতে পারে। ঠিক আছে, এমন অনেক বাগ তৈরি হতে পারে যেটা হয়তো দিনের পর দিন সবার কোডে চলে আসতেছে, কিন্তু এরকম অবস্থা তৈরি হয় না ইউজুয়ালি। কেন হয় না? কারণ ভার্সন কন্ট্রোল সিস্টেমটা এখানে আছে। ঠিক আছে, ভার্সন কন্ট্রোল সিস্টেমটা থাকার ফলে আমরা একটু পরে দেখবো আর একটু ডিটেলসে, একজনের কোডে যদি কোনো ভুল থাকেও সেটা গ্লোবালি সবার কোডকে এফেক্ট করে না, খুব রেয়ারলি। ঠিক আছে, এটা খুবই রেয়ার যে একজনের কোডে ভুল আছে, সেটা অন্য কেউ ধরে ফেলছে, স্টিল সবার কোডে ওটা কি হচ্ছে কি ফ্লো করতেছে, ব্যাপারটা এরকম হয় না আসলে। ভার্সন কন্ট্রোল সিস্টেম এটাকে হচ্ছে গিয়ে প্রিভেন্ট করে। তারপরে আমরা যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেমটার কথাই চিন্তা করি, উইন্ডোজ 95 যেটা ছিল, হ্যাঁ একেবারে প্রিভিয়াস ভার্সনের, আমি উইন্ডোজ এর কথা বলছি। 95, এই উইন্ডোজ 10 বা 11 এর কথা বলছি না, উইন্ডোজ 95 যেটা, সেইটাতেই অ্যাপ্রক্সিমেটলি 5 মিলিয়ন লাইনস অফ কোড ছিল। হ্যাঁ, উইন্ডোজ 95 এই বিগ কোড বেস, যেটাকে বলে বিগ না বলে হিউজ বলা উচিত আসলে এটাকে। তো এখন তো আরো বেশি মডিফাইড হয়েছে জিনিসটা, তাই না? সো 5 মিলিয়ন লাইনের জায়গায় হয়তো আরো বেশি লাইনস অ্যাড হয়েছে, বাট 95 ভার্সনেই ছিল 5 মিলিয়ন লাইনস অফ কোড। সো এত বড় কোড বেস কে মেনটেন করা, সব ডেভেলপারদের মধ্যে কাজগুলো ডিস্ট্রিবিউট করা এবং ফাইনালি মার্জ করা, এগুলা কিন্তু ভার্সন কন্ট্রোল সিস্টেম ছাড়া টোটালি ইম্পসিবল বলা যায়। এইসব জায়গায় বেসিক্যালি ভার্সন কন্ট্রোল সিস্টেমটা কামস টু দ্য অ্যাকশন। হ্যাঁ, এইসব সিনারিওতে। তো পপুলার ভার্সন কন্ট্রোল সিস্টেম গুলো যেগুলো, সেগুলোর মধ্যে একটা হচ্ছে গিট, অ্যাপাচি সাবভার্সন আছে, মার্কুরিয়াল আছে, আর সিভিএস আছে আরেকটা। তো এগুলার মধ্যে গিটটা বেসিক্যালি এখন খুব পপুলার। আরো কিছু অ্যাডহক বেসিসে ইউজ হয়, বাট আমরা আমাদের এই কোর্সে বেসিক্যালি গিটটা নিয়েই ফোকাস থাকবো। এগুলো সবগুলো এক একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিট ভার্সন কন্ট্রোল সিস্টেম যেটা, এটা বেসিক্যালি ক্রিয়েট করে লিনাক্সের যে ক্রিয়েটর, সেই লিনাক্স টর্ভালডস। সো 2005-এ সে হচ্ছে গিয়ে এই ভার্সন কন্ট্রোল সিস্টেম গিট যেটা, এটাকে নিয়ে আসে। লিনাক্স কার্নেল ডেভেলপমেন্টের উপর বেস করেই বেসিক্যালি এই ভার্সন কন্ট্রোল সিস্টেমটা আনা। একটা কথা আছে না, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। সো যখনই তোমার এই ক্রিয়েটর বলো বা যারাই বলে, যে টিমটা বলো, লিনাক্সের যে টিম, ডেভেলপার টিম, তারা যখন কাজ করতে যে ফেস করলো যে এরকম বড় যখন হয়ে যাচ্ছে আমাদের প্রজেক্টটা, এটাকে ম্যানেজ করাটা টাফ হয়ে যাচ্ছে। তো এই ম্যানেজমেন্টটা অটোমেটেড ওয়েতে বা হ্যাসেল ফ্রি ওয়েতে করা উচিত। তো সেই ক্ষেত্রেই হয়তো তাদের আইডিওলজিটা এরকম ছিল, একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম আমরা নিয়ে আসবো, এবং সেখান থেকেই বেসিক্যালি এই গিটের কিটা আসছে আর কি, ইনোভেশনটা আসছে।
তো গিটের কিছু অফিসিয়াল রিসোর্স আছে। গিটের যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা হচ্ছে এটা, আমি এখানে লিঙ্ক টিঙ্ক দিয়ে দিচ্ছি সব। তো এখান থেকে তোমরা ডকুমেন্টেশন গুলো পাবা। ডকুমেন্টেশনের পাশাপাশি গিটের যে লোকাল কিটা অ্যাপ্লিকেশন বা ব্যাকএন্ডটা ওইটাও ডাউনলোড করে নেওয়া যাবে এখান থেকে। গুই বা কমান্ড প্রম্পটের যে ভার্সন গুলো আছে আর কি গিটের, তো ওইগুলা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আমরা দেখবো সামনে ডকুমেন্টেশন, অর্থাৎ গিট কিভাবে কি ইউজ করতে হয়, কমান্ডস গুলা, যাবতীয় সবকিছু ভিডিও এবং টেক্সচুয়াল টিউটোরিয়াল গুলা এখান থেকে পাওয়া যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ওদের অ্যাকচুয়াল ওয়েবসাইটটা। আর এই ডকুমেন্টেশনটা বেসিক্যালি ওই যে যেখানে গেলাম, যে এই লিঙ্কটাই বেসিক্যালি এখানে দেওয়া হয়েছে, এই ডকুমেন্টেশনটা এখানে দেওয়া আছে। আর প্রো গিট বুক যেটা, এটা আসলে ওই আহ, ওদেরই একটা অফিসিয়াল বই। বেসিক্যালি এই বইটাও সেম কাজ করা হয়েছে। এখানে তোমার গিটের ব্যাকগ্রাউন্ড প্লাস হচ্ছে গিয়ে যাবতীয় টিউটোরিয়াল এবং ডিটেলস সবকিছু দেয়া আছে। এটা ডাউনলোডেবল আর কি, পাবলিক একটা রিসোর্স। তো এটাও তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। তো এখন গিটের বা ভার্সন কন্ট্রোলিং এর এত টিউটোরিয়াল অ্যাভেলেবল যে এখন আর ওই তোমার এদের প্রোভাইড করা বই বা ওয়েব গুলা থেকে খুব একটা হেল্প না নিলেও চলে। হ্যাঁ, ইভেন গিট ইউজ করতে করতেই তোমার হচ্ছে কি হেল্প গুলো নেওয়া যায়, হেল্প কমান্ড আছে। তো এখানে আসলে তোমার গিট বুক থেকেই পড়তে হবে বা এদের ডকুমেন্টেশনে যেই দেখতে হবে এমন না, তবে এদের ডকুমেন্টেশনটা অনেক ইজি। আর হ্যাঁ, ডকুমেন্টেশনে জিনিসপত্রগুলো অনেক ইজি ভাবে দেওয়া আছে। কোনো হেল্প লাগলে ওখান থেকে নিতে পারবা চাইলে। হ্যালো স্যার, হ্যাঁ আমার বলো। ফোনের ব্যাটারিটা খুবই লো স্যার, যে কোনো সময় অফ হয়ে যেতে পারে। আমি কি চ্যাট বক্স আমার আইডিটা লিখে দিব মানে প্রেজেন্টের সাফাত সময়? বলছো? জি স্যার। আচ্ছা, তুমি লিভ করতে পারো, সমস্যা নেই, আমি মার্ক করে রাখি। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওকে। ওকে, সো আমরা ভার্সন কন্ট্রোলিং পড়ছিলাম। তো আমরা দেখি ভার্সন কন্ট্রোলের টাইপ গুলা কেমন। ইজি দুইটা টাইপ। আমরা বিভিন্ন মানে প্রসপেক্টে বিভিন্ন জায়গায় এরকম টাইপ দুইটা পড়ে থাকে। ইভেন হয়তো আমাদের ইন্টারমিডিয়েট লেভেলও পড়ে আসছি। দুই ধরনের টাইপ থাকে, একটা হচ্ছে সেন্ট্রালাইজড আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড, বা অনেক সময় পিয়ার টু পিয়ার বলি এটাকে আমরা। হ্যাঁ, মানে হয় সেন্ট্রাল সার্ভার বেসড একটা সিস্টেম হয়, অথবা থাকে হচ্ছে ডিস্ট্রিবিউটেড, রেসপন্সিবিলিটিটা অনেকের মধ্যে ভাগ করা থাকে। সো এই কনসেপ্টটা যে শুধু ভার্সন কন্ট্রোলের জন্যই তা না, আমরা হয়তো বিভিন্ন জায়গায় এরকম এই দুইটা কনসেপ্ট দেখে থাকি। সো ভার্সন কন্ট্রোলে এরকম দুইটা কনসেপ্ট আছে, একটা বললাম সেন্ট্রালাইজড আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড। তো সেন্ট্রালাইজড জিনিসটা কি? সেন্ট্রালাইজড জিনিসটা আগে আমরা একটু ফিগারটা দেখে বোঝার ট্রাই করি। দেখো, এখানে একটা সেন্ট্রাল সার্ভার থাকে। হ্যাঁ, ধরো এই সার্ভারটা কোনো এক জায়গায় আছে, এটা একটা কম্পিউটার অবভিয়াসলি। আর এগুলো হচ্ছে আমরা, এই যে কম্পিউটার এ, কম্পিউটার বি, এগুলো হচ্ছে আমরা। এগুলো হচ্ছে আমাদের সেই ফাইল। ধরতে পারো প্রজেক্টের যেই অংশে আমরা কাজ করতেছি এটাকেই সেই ফাইল বলতেছি। কম্পিউটার এ এই ফাইলটা নিয়ে কাজ করছে, কম্পিউটার বি এই ফাইলটা নিয়ে কাজ করছে, সেম ফাইল নিয়েই, মানে সেম প্রজেক্টেই তো কাজ করবে মোস্ট মোস্ট কেসেসে। যদি ভার্সন কন্ট্রোল আমরা ইউজ করি, একটা প্রজেক্টে অনেকে কাজ করবে এটাই আমরা ধরে নিচ্ছি। সো সেন্ট্রাল সার্ভার সিস্টেমে যেটা হয় বা সেন্ট্রালাইজ ভার্সন কন্ট্রোলিং সিস্টেমে যেটা হয়, দেখো এই ফাইলে কম্পিউটার এ নিশ্চয়ই কিছু মডিফিকেশন করবে, কম্পিউটার বিও কিছু মডিফিকেশন করবে। তো এই যে ভার্সন গুলো তৈরি হবে না, ধরো কম্পিউটার এ এডিট করার পরে ভার্সন 1 তৈরি হয়েছে, কম্পিউটার বি সেকেন্ড ভার্সনটা দিল, দেন কম্পিউটার এ আবার থার্ড ভার্সন দিল ফর এক্সাম্পল। তো এই ভার্সন গুলো থাকবে শুধুমাত্র একটা সেন্ট্রাল সার্ভারে। কোন ধরনের মডিফিকেশন চেঞ্জ যাই বলো না কেন, এগুলো যদি করতে হয় এই কম্পিউটার গুলোকে করতে হবে এই সেন্ট্রাল সার্ভারে রিমোটলি। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সেন্ট্রালাইজড ভার্সন কন্ট্রোলিং। ভার্সন গুলো থাকবে কোন একটা সেন্ট্রাল পয়েন্টে। এই কম্পিউটার এ এর কাছেও থাকবে না, কম্পিউটার বি এর কাছেও থাকবে না, থাকবে কোথায়? একটা থার্ড পয়েন্টে, একটা গ্লোবাল, জিনিসটাকে গ্লোবাল বলা যায় বা সেন্ট্রাল বলা যায়। এরকম একটা সেন্ট্রাল পয়েন্টে ভার্সন গুলো আমরা এভাবে অ্যাকুমুলেট করতে থাকবো। সো আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় চেঞ্জ করার, আমরা এখানেই করব। চেঞ্জ করা শেষ হয়ে গেলে ভার্সনটা আপডেট করার কাজটাও এখানেই করবো, এই সেন্ট্রালি। সো এই জিনিসটা এখানে বলা হয়েছে, এটা আসলে একটা সিঙ্গেল সার্ভার হোস্ট দ্য কোড বেস। ক্লায়েন্টস, ক্লায়েন্টস বলতে কম্পিউটার এ বি এগুলোকে বোঝাচ্ছে।
clients access the server by means of check-in checkouts. তো চেক ইন আর চেক আউট কনসেপ্টটা কি আসলে? তোমরা মাইক্রোসফট টিম ইউজ করেছো কিনা আমি জানি না, বা এরকম যেসব বিভিন্ন কি আছে সফটওয়্যার গুলো আছে, ওখানে অ্যাসাইনমেন্ট সাবমিট করার সময় দুটো অপশন থাকে, দুটো না বেসিক্যালি একটা অপশনই থাকে, চেক ইন করার। ইভেন অনেক সময় আমরা হচ্ছে কি হোটেলে গিয়ে চেক ইন করি না, রেস্টুরেন্টেও চেক ইন করি, তো ওই কনসেপ্টটা এখানে ইউজ করতে পারো। চেক ইন মানে হচ্ছে তুমি একটা কাজ যদি কমপ্লিট করে ফেলো, ফিনিশ করে ফেলো আর কি, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ওইটাকে একটা টিক মার্ক করে দেওয়া, একটা টিক মার্ক দিয়ে দিলে আমরা বুঝি হচ্ছে ওটা শেষ, চেক ইন করা হয়ে গেছে আমার। আবার যদি ওই কাজটাকে তুমি শুরু করতে যাও বা চেঞ্জ করতে যাও, তোমাকে আবার চেক আউট করতে হয়। ঠিক আছে, এই দুটো কনসেপ্ট হচ্ছে এরকম। চেক আউট মানে হচ্ছে তুমি জিনিসটাকে আবার এডিটেবল করলা, আবার এডিট করবা, সো তুমি চেক আউট করে নিলা। আর চেক ইনটা তখনই করি যখন আমরা ফাইনালাইজ করতে চাই, আমাদের এডিট করা শেষ, এখন আমরা একটা টিক মার্ক দিয়ে দিচ্ছি, চেক ইন করে দিচ্ছি। তো এখানে এটাই বলা হয়েছে আসলে, ক্লায়েন্ট বেসিক্যালি এই যে সার্ভার সাইডের যে কোড বেস বা ভার্সন গুলো আছে এগুলাকে এডিট করতে পারে বা অ্যাক্সেস করতে পারে চেক ইন আর চেক আউটের মাধ্যমে সিম্পলি। তো এই যে সেন্ট্রালাইজড ভার্সন কন্ট্রোলটা বেসিক্যালি ইউজ করে সিভিএস সাবভার্সন, আমি যে কয়েকটা এক্সাম্পল দিলাম না একটু আগে, এর মধ্যে সিভিএস সাবভার্সন, অ্যাপাচি সাবভার্সন, যেটা এগুলা সেন্ট্রালাইজড ভার্সন কন্ট্রোলটাই বেসিক্যালি ইউজ করে। আর এখানে কি বলছো, হোয়েন ইউ আর ডান ইউ চেক ইন, মানে চেক ইন এর ব্যাপারটা এখানে একটু ক্লিয়ার করছে, আর কিছু না। আচ্ছা, তো আশা করি সেন্ট্রালাইজটা বোঝা গেছে। আর একটু ক্লিয়ারলি বোঝা যাবে আমরা এখন যদি ডিস্ট্রিবিউটেডটা পড়ি, তাহলে পার্থক্যটা একটু ক্লিয়ার হবে। এটা বলি, দেখো ডিস্ট্রিবিউটেডটা ফিগার দেখে অনেকটা বুঝে ফেলা যায় কিভাবে সেন্ট্রালাইজ থেকে আলাদা। এখানে অবভিয়াসলি একটা সার্ভার কম্পিউটার থাকবে, সমস্যা নেই। এই যে কম্পিউটার এ কম্পিউটার বি এখানেও আছে, বাট একটা জিনিস খেয়াল করো, ভার্সন গুলা এই সার্ভার কম্পিউটারে থাকার পাশাপাশি লোকাল কিছু ভার্সন এই কম্পিউটার এতেও যেমন আছে, কম্পিউটার বি তেও আছে। হ্যাঁ, মানে ভার্সন গুলো যেগুলো তৈরি হচ্ছে সেগুলো যে শুধুমাত্র সার্ভার কম্পিউটারে থাকবে ব্যাপারটা এমন না, আমরা লোকালিও ভার্সন গুলাকে স্টোর করতে পারি। কোথায়? এই ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোলিং সিস্টেমে। হ্যাঁ, আর আমরা এখানে দুইটা ভার্সন রাখি, একটা হচ্ছে লোকাল ভার্সন, আমরা আবার আরো মানে ডিটেলস পড়বো সামনে, বাট আপাতত টপ লেভেল থেকে বোঝার জন্য বলি, আমরা একটা লোকাল ভার্সন রাখি, লোকাল বলতে যেটা আমাদের কম্পিউটারে থাকে। আর একটা থাকে গ্লোবাল, মানে যেটা সবাই দেখতে পায়। এই যে কম্পিউটার বি এর জন্য কিছু লোকাল ভার্সন আছে ফাইলের, কিছু গ্লোবাল ভার্সন আছে, গ্লোবালটা সবার জন্যই গ্লোবাল। এটাই হচ্ছে ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল, মানে তোমার ভার্সন গুলো ডিস্ট্রিবিউটেড থাকে, লোকালিও থাকে স্যার গ্লোবালিও থাকে। হ্যাঁ বলো। স্যার আমার আজকে একটু কোভিড ভ্যাকসিন নেওয়ার ডেট আছে স্যার, আমি কি একটু যাব স্যার? এখনই যেতে হবে? ক্লাস শেষে জি গেলে কি স্যার। সমস্যা হবে? স্যার এখন একটু যাইতে হবে তো এই জন্য বলুন। আচ্ছা, কি নাম তোমার? রশিদুল? জি স্যার। ঠিক আছে। না সো তো যেটা বলছিলাম, আমরা ডিস্ট্রিবিউটেড সিস্টেমে ক্লায়েন্ট বেসিক্যালি তোমার যে কোড বেসটা ওইটার একটা কমপ্লিট কপি নিজের কাছে রাখতে পারে, ভার্সন গুলার কথা যেটা বললাম। তো এটা আমরা ক্লায়েন্ট মেশিন বা আমাদের যে কম্পিউটার এ বি দেখালাম ওখানেই রাখতে পারি। আর এইটা আপাতত আমরা ইগনোর করতে পারি, পুশ পুল এই জিনিসগুলো আমরা সামনেই পড়বো। মানে এই কোড শেয়ারিংটা এই পুশ পুল এই অপারেশন গুলোর মাধ্যমে হয় ডিস্ট্রিবিউটেড সিস্টেমে, এগুলো আমরা একটু পরে দেখবো। বেশ কিছু অপারেশন আমরা লোকালি করতে পারি। সেন্ট্রালাইজড ভার্সন কন্ট্রোলিং এ যেমন হচ্ছে এডিট করা বা হচ্ছে গিয়ে তোমার ফাইনালাইজ ভার্সনটা আপডেট করা, সবই যেমন হচ্ছে কিসে করতে হইতো, সেন্ট্রালি করতে হইতো, ব্যাপারটা ডিস্ট্রিবিউটেড এমন না। এখানে বেশ কিছু অপারেশন এই চেক ইন চেক আউটের কাজগুলো লোকালিও করা যায়। হ্যাঁ, তো কমিটের ব্যাপারটা আমরা দেখবো, কিছু চেঞ্জ আমরা লোকালিও করতে পারি, গ্লোবালিও করা স্যার, যাবে, গিট লোকালিও কি করতে পারি। ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল? হ্যাঁ হ্যাঁ, গিটটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল। তো এই জন্য ওই সেন্ট্রালাইজড ভার্সন কন্ট্রোলে গিটের কথাটা বলা হয় নাই। ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোলের একটা এক্সাম্পল হচ্ছে গিট। হ্যাঁ, গিট বেসিক্যালি ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোলিং ইউজ করে। এই পুশ পুল দেন কমিট এই ব্যাপারগুলো আমরা পরে দেখবো,
অনেকে এই টার্মগুলো জানো হয়তো, বাট আমরা সামনে দেখবো এই টার্মগুলা ডিটেলসে কি বোঝায়। বাট এই যে চেক ইন চেক আউটের কাজগুলা প্লাস হচ্ছে চেঞ্জ গুলা মেনটেন করা, এগুলাই বেসিক্যালি ওই পুশ পুল কমিটি গুলো দিয়ে করা হয়, এভাবে আপাতত চিন্তা করতে পারো। ঠিক আছে, আমাদের এখান থেকে টেক অ্যাওয়েটা হচ্ছে সেন্ট্রালাইজ যে বেসিক্যালি একটা সেন্ট্রাল সার্ভারেই যাবতীয় অপারেশনস গুলো হয় এবং ফাইনাল ভার্সন গুলো ওখানেই থাকে। লোকালি কোনো ভার্সন বা ওই কোড বেসের কপি আমরা মেনটেন করি না, বাট ডিস্ট্রিবিউটেড হচ্ছে গিয়ে এটা সেন্ট্রালি থাকার পাশাপাশি লোকাল মেশিন গুলোতেও তাদের অপারেশনস প্লাস কোড বেসের একটা অ্যাক্সেস থাকে। হ্যাঁ, তো তোমরা এদের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ নিয়ে চিন্তা করতে পারো। এটা যে খুব ইম্পর্টেন্ট থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার তা না, বাট যেগুলো ইনটিউশন থেকে আসে আমরা চিন্তা করতে পারি। সেন্ট্রালাইজড এর একটা প্রবলেম বলতে পারবা? যে কোনো সেন্ট্রালাইজড সিস্টেমের একটা কমন প্রবলেম আছে। স্যার যদি দুইজনই ই করতে চায় একসাথে তাইলে কি প্রবলেম হতে দুইজনই, পারে? হ্যাঁ এটা হতে পারে, এটা এখানেও হতে পারে। এখানেও তো তোমার আছে, এই সেন্ট্রাল সার্ভার আছে, তো ওখানে সোললি একটা প্রবলেম থাকে যে কোনো সেন্ট্রাল সার্ভার। সেন্ট্রালাইজড মেইন প্রবলেম তো হচ্ছে রুটে প্রবলেম হলে সব জায়গায় প্রবলেম হবে। এক্স্যাক্টলি, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল পয়েন্ট ফেইলার। হ্যাঁ, এই টার্মটা তোমরা অপারেটিং সিস্টেম বা নেটওয়ার্কেও জেনে থাকবা বা পড়ে থাকবা কখনো। এটাকে বলে সিঙ্গেল পয়েন্ট ফেইলার। তোমাদের সিঙ্গেল পয়েন্ট কথাটা কেন আসছে? সার্ভার তো একটাই, এটাকে সিঙ্গেল পয়েন্ট বলছি। এখানে যদি ফেল করে এরা কিন্তু টোটালি অচল, তাই না? এদের যাবতীয় কাজ তো এখানেই করা হচ্ছে। সো এই সার্ভারটা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এদের কাজকর্ম বন্ধ হয়ে থাকবে। আর সুবিধা হচ্ছে কি এটা সেট আপ করা অনেক ইজি। তোমার অপারেশনস গুলা বা ইভেন হচ্ছে যে ভার্সন কন্ট্রোল সিস্টেমটা আমরা দেখবো, গিট যখন সেট আপ করবো এটা আমাদের লোকালি সেট আপ করতে হয় নিজেদের উদ্যোগে। বাট সেন্ট্রালাইজড ভার্সন কন্ট্রোলে এরকম কোনো চিন্তা ভাবনা করা লাগে না, খুব ইজি, সেট আপ করাটা অনেক ইজিয়ার। হ্যাঁ, বেশিরভাগ কাজ এই সেন্ট্রাল সার্ভারটাই করে বা এখানে যে অ্যাডমিন থাকে সেই করে দেয়। আর ডিস্ট্রিবিউটেড এর অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে ওইটাই, সিঙ্গেল পয়েন্ট ফেইলারটা নাই। তোমার লোকালি আমরা কিছু অপারেশনস এখানে অ্যালাউ করি, লোকালি ভার্সন গুলো অ্যালাউ করি। সো যদি সার্ভারটা চলেও যায় কোনো একটা সময়, আমরা কিন্তু এই কম্পিউটার এ নিজের মতো তার কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই। যখন সার্ভারটা আবার অন হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, সে জাস্ট ভার্সন গুলো দিয়ে দিল তখন। ঠিক আছে, মানে আইডিওলজিটা এরকম। সে সার্ভারটাকে পাক না পাক তার উপর কিন্তু তার কাজ অফ হয়ে নেই, সেটা ডিপেন্ড করছে না। হ্যাঁ, একটা পর্যায়ে যে অবশ্যই ডিপেন্ড করবে, যখন সে গ্লোবালি এটাকে আপলোড করতে চাবে তোমার তো সার্ভার লাগবেই। যেমন চিন্তা করতে পারো, খুব প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই, তোমরা যে ফেসবুকে ছবি যখন আপলোড করো, ছবিটা তো আগে অনেকে এডিট করে নেয় তাই না? আচ্ছা, ফটোশপ দিয়ে হোক বা বিভিন্ন এডিটিং টুলস দিয়ে হোক এডিট করে নেয়। এই এডিট করার সময় নিশ্চয়ই তোমাদের এরকম কোনো কন্ডিশন মাথায় থাকে না যে এখন আমার ফেসবুকটা আহ মানে কি আছে কিনা, অন আছে কিনা বা অ্যাক্টিভ আছে কিনা, সেটা তো আমাদের মাথায় থাকে না। আমরা যখন লোকালি এডিট করি ছবিটাকে এডিট করি, যখন আমাদের ফেসবুকে আপলোড করার সময় হয় তখন আমাদের ডিপেন্ডেন্সিটা ফেসবুকের উপরে থাকে। এখানেও সেম জিনিস চিন্তা করতে পারো, আমরা লোকালি একটা জিনিসকে চেঞ্জ করছি, যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা গ্লোবালি ওটাকে ভার্সনিং করব। বাট দ্যাট ডাজন্ট মিন আমাদের লোকাল কাজগুলা এটার জন্য বসে থাকবে, তা না। এটা একটা সুবিধা। আর অসুবিধা হচ্ছে এখানে লোকাল কম্পিউটার গুলোর উপরেও কিছু রেসপন্সিবিলিটি ডিস্ট্রিবিউটেড হয়, সেট আপ করতে হয় কিছু জিনিসপত্র, প্লাস আরো কিছু রেসপন্সিবিলিটি মেনটেন করতে হয়। তো এই জন্য বেসিক্যালি ওই দিক থেকে যদি চিন্তা করি, রেসপন্সিবিলিটির দিক থেকে ডিস্ট্রিবিউটেডে একটু কাজকর্ম বেশি, আর কিছু না। ওকে, সো যেটা বললাম, গিট হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোলিং সিস্টেম। আর আমাদের মধ্যে একটা বড় মিসকনসেপশন থাকে, সেটা হচ্ছে গিট এবং গিটহাব এই দুটো জিনিস কি সেম কিনা। গিটহাবের নামের মধ্যে যেহেতু গিট আছে, তো অনেকে মনে করতে পারি আমরা এই দুটো সেম জিনিস, বাট অ্যাকচুয়ালি না, এই দুটো অ্যাকচুয়ালি সেম না। আমি এই দুটার অ্যানালজি একটু প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরো উম, আমরা আমরা যারা কোডিং করি আমরা তো বিভিন্ন ধরনের এডিটর বা আইডিই ইউজ করি তাই না? তো ওই এডিটর বা আইডি গুলা যখন করতে আমরা লিখি, ওইটা একটা পেজ, দেন ওইটাকে আমরা রান যখন করতে চাই তখন তো এটাকে কম্পাইল করতে হয়। সো একটা কম্পাইলার থাকে এডিটরের ব্যাকএন্ডে। তোমরা গিটটাকে চিন্তা করতে পারো সেই কম্পাইলার।
হ্যাঁ, যেটা এডিটরের সাইডে মানে ব্যাক সাইডে থাকে, প্রসেসিং এর কাজটা যে করে বেসিক্যালি। আর এডিটর যেটা বা আমরা যেটা ফ্রন্ট এন্ডে দেখি, তুমি সেটাকে চিন্তা করতে পারো এই গিটহাব। ওকে, সো গিটহাবটা বেসিক্যালি গিটটাকে ইউজ করে আমাদের ভার্সন কন্ট্রোলটা করতে দেয়। কি বললাম, আমাদের এডিটর যেমন কম্পাইলারকে ইউজ করে আমাদের প্রোগ্রাম রান করতে দেয়, একইভাবে গিটহাব বা এরকম যেই প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো এই গিটটাকে ইউজ করে আমাদের ভার্সন কন্ট্রোলটা করতে দেয়। ঠিক আছে, সো গিটটা বেসিক্যালি একটা প্রসেসরের মতো কাজ করছে, এটা একটা প্রসেসিং টুল চিন্তা করতে পারো। আর গিটহাবটা হচ্ছে সেই ফ্রন্ট এন্ড, বা এটাকে আমরা হোস্টিং সার্ভার বলতে পারি। আমরা এই হোস্টিং সার্ভার কথাটা এখন একটু ডিফিকাল্ট লাগবে, বাট জিনিসটা আমরা চিনি। ফেসবুক নিজেও কিন্তু একটা সার্ভার, হ্যাঁ, এটাকে হোস্টিং সার্ভার বললেও ভুল হবে না। হোস্টিং করা মানে তুমি যেখানে জিনিসপত্র হচ্ছে হোস্ট করতে পারো। তোমরা যেই ছবিগুলো আপলোড করো, ফাইলগুলো আপলোড করো, এগুলো এক ধরনের হোস্টিং। ফেসবুক তোমাকে হোস্টিং সেবা দিচ্ছে না, এটাই হোস্টিং সেবা। সো এই গিটহাব আর ফেসবুকের মধ্যে দিক থেকে মিল আছে, তারা দুইজনে আসলে হোস্টিং করে, তোমার কোড গুলোকে সে জমা রাখে। হ্যাঁ, বাট এই যে জমা রাখার কাজটা বা ভার্সন কন্ট্রোলিং এর যে কাজগুলো সে করার সময় হেল্প নেয় কার, এই গিটের। হ্যাঁ, তো এই পিকচারটা দেখলে আমাদের জন্য আরো ক্লিয়ার হবে। এই ইউজার এ, ইউজার বি, ইউজার সি, এগুলো হচ্ছে আমাদের সেই ল্যাপটপ বা মেশিন, বা আমাদের কেউ চিন্তা করতে পারো আমরা এইখানে এই যে গিটটাকে সেট আপ করি, এই আইকনটা হচ্ছে গিটার আইকন। আমরা গিটটাকে সেট আপ করি, সো এই গিটের টেকনোলজিটা ইউজ করে আমরা কমিউনিকেট করি কার সাথে, গিটহাবের সাথে। এই যে, ঠিক আছে, আমাদের যে সার্ভারটা এখানে দেখিয়েছিলাম না, সার্ভার কম্পিউটার, এটাকেই চিন্তা করতে পারো গিটহাব। আর এখানে যে অ্যারো দিয়ে যে কমিউনিকেশন গুলো দেখানো হচ্ছে, এটা করা হয় গিটের থ্রুতে। এটা বুঝতে কারো প্রবলেম আছে কিনা একটু দেখ, গিট এবং গিটহাবের ডিফারেন্স। এখানে এটাই বলা হয়েছে, গিটটা বেসিক্যালি একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম দ্যাট লেটস ইউ ম্যানেজ এন্ড কিপ ট্র্যাক অফ ইউর সোর্স কোড হিস্ট্রি। আর গিটহাব ইজ এ ক্লাউড বেসড হোস্টিং সার্ভিস, নাথিং এলস। আর আরেকটা ভাষায় আমরা বলতে পারি ইটস আ সার্ভার। ঠিক আছে, তো সার্ভারটা বেসিক্যালি এই গিট টেকনোলজিটা ইউজ করে আমাদের ভার্সন কন্ট্রোলিংটা মেইনটেইন করে, আর কিছু না। এক্সাম্পল একটু আগে যেটা দিলাম আমাদের এডিটর ভার্সেস কম্পাইলারের যে এক্সাম্পলটা, ওখান থেকেও চিন্তা করতে পারো। সো এরকম যে কিগুলো আছে, প্ল্যাটফর্ম গুলো আছে, এগুলোকে ভার্সন কন্ট্রোল সিস্টেম হোস্টিং প্রোভাইডারও বলে, যেহেতু এরা হোস্টিং প্রোভাইড করছে। আমাদের পরিচিত নাম গিটহাব, বিটবাকেট আছে, গিটল্যাব আছে, এগুলো হচ্ছে গিয়ে এরকম সার্ভিস প্রোভাইডার বা হোস্টিং প্রোভাইডার। হ্যাঁ, এরা ব্যাক এন্ডে গিটটাকে ইউজ করে এই ভার্সন কন্ট্রোলিংটা আমাদের করতে দেয়। তো আমরা এখন খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট পড়বো এই ভার্সন কন্ট্রোলিং এর, সেটা হচ্ছে ব্রাঞ্চিং এন্ড মার্জিং। খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট। এই জিনিসগুলো আমরা এখন পড়বো হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে, বাট যখন আমরা ফর্মালি চলে যাব নেক্সট ক্লাসে, তখন এই জিনিসগুলোই আমাদের জন্য ফর্মাল হয়ে যাবে, আর কিছু না। বাট আমরা এখন যেহেতু ইনিশিয়াল ফেজে আছি, আমরা জাস্ট একটু বোঝার চেষ্টা করি এই জিনিসগুলো কোথায় কাজে লাগে। আমি হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি। আচ্ছা, ফর এক্সাম্পল, ধরো তুমি একটা তোমার একটা কফি বানানোর নিজস্ব স্টাইল আছে। হ্যাঁ, ধরো তুমি সেই কফি বানানোর রেসিপিটা এখানে লিখলা, এটা তোমার ভার্সন, ধরলাম সেটা হচ্ছে ভার্সন 0.1 ধরে নিলাম। এটা তোমার ভার্সন, তুমি তোমার কফি বানানোর রেসিপিটা এখানে লিখে রেখেছো ধরো। এখন তোমার একটা ফ্রেন্ড সে বলল, বন্ধু আমি খুব সুন্দর কোল্ড কফি বানাইতে পারি। হ্যাঁ, আমি আইস অ্যাড করে খুব সুন্দর কোল্ড কফি বানাইতে পারি। তো এইটা হচ্ছে তার কোড।
তো তুমি তাকে কিভাবে বিশ্বাস করবা যে তার কোডটা আসলেই ভালো, আউটপুটটা ভালো আসে? তোমার আসলে বিশ্বাস করার দরকার নাই। তো তুমি যে কাজটা করবা, তাকে তোমার এই কফির যে রেসিপিটা আছে এটার একটা কপি দিবা তাকে, হ্যাঁ? অ্যারোটা না দিই, তোমার এই কফির একটা কপি তাকে দিয়ে দিবা, যাতে সে যে আইস বা অন্যান্য যে আইটেম গুলো আছে না, সে এখানেই অ্যাড করতে পারে বা এক্সটেন্ড করতে পারে। এই যে এটা হচ্ছে তোমার কফি কোডটারই একটা কপি, সে এখানে নতুন করে হয়তো আইস অ্যাড করতে পারে। ধরো তোমার থার্ড আর একটা ফ্রেন্ড, সে বললো আমি চকলেট কফি খুব ভালো বানাইতে পারি। তুমি কি করবা? তাকে এই কফি কোডটারই আরেকটা রেপ্লিকা দিবা বা কপি তাকে দিয়ে দিবা। সে এটাতে হয়তো তার স্ট্র্যাটেজি অনুযায়ী কিছু চকলেট অ্যাড করবে, ঠিক আছে? সো সে কি করেছে, তোমার কোড বেজের উপরে একটা নতুন কিছু অ্যাড করছে, করে একটা নতুন ভার্সন তৈরি করলো। হ্যাঁ, আমি ধরে নিলাম এই ভার্সনটার নাম হচ্ছে 0.2। এটা কোন ভার্সন? তোমার কফির সাথে সে আইস যোগ করে ভার্সন নাম্বার 0.2 তৈরি করছে। তারপরে এই দুইটার উপরে, ধরো এই দুইটার উপরে সে, মানে থার্ড যে ফ্রেন্ডটা, সে চকলেট অ্যাড করছে। এই দুইটার উপরে হইতে পারে, তোমার কফি কোডটার উপরে হইতে পারে, কোনো সমস্যা নেই। সেইটাকে আমরা ধরতেছি ভার্সন নাম্বার 0.3, ঠিক আছে? সো তুমি তোমার যে যাবতীয় মডিফিকেশন তুমি এখানে করলা, তোমার কোডের যে অংশটা তার একটা রেপ্লিকা তুমি কাকে দিলা? তোমার একটা ফ্রেন্ডকে। সে তার সাইডের মডিফিকেশনটা করলো। তারপরে থার্ড ফ্রেন্ডকে তুমি তোমার কোডের একটা রেপ্লিকা দিলা, সে তার মডিফিকেশনটা করলো। এই যে তুমি রেপ্লিকা গুলো দিচ্ছ না, একে একটা দিলা, একে আরেকটা দিলা, এটাকে বলা হচ্ছে ব্রাঞ্চিং। ব্রাঞ্চ ক্রিয়েট করা শিখবো আমরা। হ্যাঁ, ব্রাঞ্চ ক্রিয়েট করা যায়, গিটে আমরা দেখবো কিভাবে করে এটা। বাট টপ লেভেল থেকে আমরা খুব প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পলের মাধ্যমে যদি বুঝতে চাই, এটাই ব্রাঞ্চিং। তোমার কোডের একটা রেপ্লিকা যদি তুমি কাউকে দাও ফার্দার এক্সটেনশন বা মডিফিকেশনের পারপাসে, সেটাই ব্রাঞ্চিং, আর কিছু না। তারপরে তারা তো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, তাই না? এই চকলেট কফি তৈরি করার সাথে তো আইস কফি বা কোল্ড কফি তৈরি করার কোনো রিলেশন নাই, বা তুমি যে একেবারে বেসিক কফি তৈরি করতে পারো ওইটারও কোনো রিলেশন নাই। তো তোমরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে থাকবা। একটা পর্যায়ে যে এই যে এখানে এসে কি হচ্ছে, মার্জ হচ্ছে তোমার কফি কোডের কাজগুলোর সাথে এই যে কোল্ড কফির যে এক্সটেনশন আছে এটা মার্জ করছো। মার্জ করাটাও কিন্তু একটা কাজ, তাই না? কারণ তুমি এখানে এসে দেখবা যে তোমার কোডটা তখন দুইটা ঠিকঠাক মতো, মানে কি করার পর, ইন্টিগ্রেট করার পরে ঠিকঠাক মতো কাজ করছে কিনা। সো মার্জিংটা একটা ইম্পর্টেন্ট অপারেশন। একইভাবে এইখানে যে তুমি যখন চকলেট কফিটার রেসিপি অ্যাড করলা, তখন তুমি এই মার্জের ক্ষেত্রেও যে দেখবা যে ফাইনালি এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তো এই মার্জিং এর পরে তুমি যে ভার্সনটা পাবা সেটাকে আমি ধরলাম ভার্সন 1.0। ঠিক আছে, এটা আমাদের কফি ভার্সন 1.0। এটা আমাদের ফাইনাল মার্জড একটা ভার্সন। তাহলে এইটাকে আমরা বলতেছি মার্জ, যে বিভিন্ন ব্রাঞ্চে কাজ করার পরে যখন আমরা এই যে ফাইনাল, সরি, অরিজিনাল যে ব্রাঞ্চটা ছিল এটার সাথে যখন আমরা জিনিসগুলোকে ইন্টিগ্রেট করতে যাই, এটাকে বলে মার্জ করা। হ্যাঁ, এটাকে বলে মার্জ করা। আচ্ছা, এখানেও একটা মার্জ হয়েছে, এখানেও একটা মার্জ হয়েছে। এই মার্জ গুলা করার ফলে বেসিক্যালি আমরা সবার কন্ট্রিবিউশনকে একটা পয়েন্টে আনতে পারি। এর মধ্যে অরিজিনাল যে ব্রাঞ্চটা এটাকে বলে মাস্টার ব্রাঞ্চ। এই টার্মটা তোমরা শুনবা, সামনেও শুনবা। অরিজিনাল ব্রাঞ্চটার নাম হচ্ছে মাস্টার ব্রাঞ্চ, বাকি সব ব্রাঞ্চকে কাস্টম ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ এগুলো নামে ডাকে, বা অনলি ব্রাঞ্চ নামেও ডাকে। ওটা নিয়ে আমরা খুব একটা কনসার্ন না। বাট অরিজিনাল ব্রাঞ্চটাই হচ্ছে মাস্টার ব্রাঞ্চ, বাকি সব হচ্ছে এর কি বলবো, ডিসেন্ডেন্ট যেটাকে বলে, বা এর সাব অর্ডিনেট। তাহলে ব্রাঞ্চিং আর মার্জিং এর ব্যাপারটা দেখো বোঝা গেছে কিনা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ভার্সন কন্ট্রোল সিস্টেমে। স্যার, মাস্টার ব্রাঞ্চটা কি এখন মেইন ব্রাঞ্চ হয়ে গিয়েছে গিটে? এখন বলতে মানে স্যার আমি দেখেছি যে মেইন ব্রাঞ্চ আছে, মাস্টার ব্রাঞ্চ দেখিনি। মানে আগে যেটাকে মাস্টার বলা হইতো আস্তে আস্তে এটাকে মেইন বলা হইতেছে। আচ্ছা, তাই নাকি? আমি এটার ব্যাপারে তো ঠিক জি স্যার, ইনফর্ম না। লিস্ট গিট হাবে এটা আস্তে আস্তে ট্রান্সফার করতেছে, যে এখন যখন নতুন রিপো তৈরি করা হয় তখন ওরা রেকমেন্ড করে মেইন বলতে, মাস্টার না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
ওকে, সো অরিজিনাল ব্রাঞ্চ যেটা ওইটাই, হ্যাঁ, মাস্টার অথবা মেইন ব্রাঞ্চ যেটা তোমরা মিন করতেছো ওইটাই। আর বাকিগুলাকে নর্মাল ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, অর্ডিনেট, কাস্টম ব্রাঞ্চ, এইগুলা বিভিন্ন নামে ডাকা যায়। তো আমি এখানে যে এক্সাম্পলটা দিলাম এটাই এখানে আছে আর কি বেসিক্যালি। আচ্ছা, সো আজকের ক্লাসের কন্টেন্ট আমাদের এটুকুই ছিল। নেক্সট ক্লাসে আমরা আরো এক্সটেন্ড করব এবং অ্যাকচুয়ালি কিভাবে এই কনসেপ্ট গুলো ইমপ্লিমেন্ট করা হয় আমাদের প্র্যাকটিক্যাল ভার্সন কন্ট্রোল সিস্টেম গুলোতে, সেটা আমরা দেখবো। তো আজকের হোল ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। স্যার এক্সাম্পলটা অনেক দারুণ ছিল। হ্যাঁ, এটা বেসিক্যালি তোমার নেট থেকে নেওয়া, ওখানে এইভাবেই দেওয়া হয়েছে। এটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল। হ্যাঁ, আমরা যখন কিসে দেখবো, অ্যাকচুয়াল কাজপত্রে দেখবো, তখন দেখবো যে এই কনসেপ্টটাই ইউজ করা হয় জাস্ট কোডিং এর রেসপেক্টে, আর কিছু না।